দেখছি গুলি নাই আমাদের আছে। আপনি কেন গুলি দিলেন? গুলি করবেন কেন? আপনি এটা কি বললেন যে গুলি করবেন? আমরা গুলি করবেন না। কেন গুলি করতে কেন গুলি করতে বলবো আপনি? কেন গুলি করতে পুষি নিয়ে এই খেলা আসলে আপনি কিভাবে দেখছেন? যে আপনি ভিডিও দেখেছেন যে ওরা একদম মানে জিরো লাইনে চলে আসে, ওরা জিরো লাইনে চলে আসে এবং ওদের দেশের নাগরিকদেরকে, মুসলমানদেরকে নির্বিচারে আমাদের ছেলে ফেলে পাঠিয়ে দিতে চায়। কোনো আন্তর্জাতিক আইন কানুন মানে না। আপনি বিষয়টি কিভাবে দেখছেন এবং আমাদের সরকার আসলে সঠিক কাজ করতেছে কিনা? এখন জামাতে ইসলাম রাজাকার খারাপ, তখন কিন্তু নিজাম হিসেবের সাথে ফটোগুলো যদি আছে মিটিং টিটিং এর, মধুর সাহেব ওদের সাক্ষী আছে। আমরা কোর্টে চালান করছি, 3 দিন থেকে 4 দিনের মাথায় জামিন নিয়ে এলাকায় এসে আবার মাদক ব্যবসা করছে। এজন্য মাননীয় আইনমন্ত্রীকে বলবো, আপনি এই ইয়াবা গাঁজা যেই বড় বড় নেশাগুলো আমাদের দেশে বেশি সচরাচর চলছে, এই বিষয়ে আইনটাকে আরেকটু মজবুত যদি করবেন। আমার এলাকায় মাদক নিয়ে বড় মুশকিলে আছি, প্রশাসনের সেই সহযোগিতা আমি পাচ্ছি না। একদিক থেকে আমি নিজে মাদক বিরোধী সংগ্রামে নিজে রাস্তায় নেমে মাদকের বিরুদ্ধে আমি নিজে অভিযান চালিয়েছি। এবার তাদেরকে একদিক থেকে ধরে যখন প্রশাসনের কাছে ইয়াবা সহ গাঁজা সহ দেওয়া হয়, তখন তারা একদিক থেকে আসে। পরে যদি ন্যায় বিচার বাংলাদেশে না পাওয়া যায়, তাহলে আর কোথায় পাওয়া যাবে? অ্যাকচুয়ালি টাকা যার আছে, ক্ষমতা যার আছে, পাওয়ার যার আছে, তারই বিচার আছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কোনো বিচার আশা করা যায় না। আবারও স্যালুট ভাই, আবারও স্যালুট বাংলাদেশ বিজেপিকে, আবারও স্যালুট। কেননা সীমান্তে বিএসএফকে একদম ভাই উচিত শিক্ষা দিয়েছে, ধরাশায়ী করে দিয়েছে। হ্যাঁ, বিএসএফ মনে মনে ভাবতেছে, হায় হায় রে, হাসিনার আমল কোথায় গেল আর আমাদের স্বাধীনতা কোথায় গেল? আগে সীমান্তে বাংলাদেশি মানুষদেরকে মেরে মেরে কাঁটাতারের সাথে ঝুলিয়ে রাখতো সেই বিএসএফ এর দলের লোকেরা, অথচ এখন পুরোটাই উল্টে গেছে ভাই, পাশার দান একদম উল্টে গেছে। বর্তমান জনাব তারেক রহমান সরকারের আমলে অনেকেই মনে করেছিল যে হয়তো হাসিনার মতোই তারেক রহমানের আমলে হয়তো তারেক রহমান দাদাবাবুদের দেশে যে নরেন্দ্র মোদী মহাগুরু বসে আছে তার পায়ে হয়তো নমনম করবে, কিন্তু না, তারেক রহমান এটা করছে না ভাই, নমনম করছে না। এবং আমাদের সীমান্তে যে সমস্ত লড়াকু সৈনিকেরা রয়েছে তাদের যে কর্মকাণ্ড, সত্যি আমাদের বাংলাদেশের সকল মানুষের হৃদয়টা আরো বড় হয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ড দেখে। আমরা আরো সাহস, শক্তি ফিরে পাচ্ছি। দেখেন, ভিডিও শুরুতেই আপনারা দেখেছেন ভারতের বিএসএফ একজন ভারতের মুসলিম নাগরিককে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করে। সেই মুহূর্তে বাধা দেওয়ার চেষ্টা করে সীমান্ত এলাকাবাসী এবং আমাদের বাংলাদেশের লড়াকু সৈনিক বিজিবি। সেই সময় বিএসএফ এর একজন বলে ওঠে যে গুলি করে দেব কিন্তু। ওরে সুবহানাল্লাহ, যেই মাত্র এই কথাটা বলছে বিএসএফ এর একজন সদস্য, বিজিবি ভাই, বাংলাদেশের বিজিবি, তাদের তো মনে করেন যে শরীরের রক্তগুলো টকবক করে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাঠি, নগদ রক্ত দিয়ে কেনা, এটা কেউ কেড়ে নিতে পারবে না। এটা সকল সৈনিক এই ট্রেনিং নিয়ে, এই ওয়াদা নিয়েই তারা সীমান্তে রয়েছে। ঠিক সেটাই দেখিয়ে দিল যখন গুলির কথা বলেছে ভাই, সাথে সাথে তাদের যে পাওয়ার, তাদের যে স্পিরিট, ক্ষমতা, সেটা বিএসএফ কে অলরেডি দেখিয়ে দিয়েছে। বিএসএফ এর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। স্যালুট। বাংলাদেশ সীমান্তে যে সমস্ত বিজিবি সদস্য রয়েছে, ভাইয়েরা রয়েছে, সবাইকে আমাদের পক্ষ থেকে, অন্তত আমার পক্ষ থেকে আমি স্যালুট। আপনারা একটা স্যালুট দিয়ে দেন আমাদের সীমান্তের প্রহরীদেরকে। হ্যাঁ, আমরা যদি এদের সাহস না জাগাই, আমরা যদি এদের ভালোবাসা না দেই, এই দেশটা দাদাবাবুরা ভাই নিয়ে নেবে। তো যাই হোক দর্শক, এবার আসুন বাংলাদেশের কিছু ইস্যু নিয়ে কিছু কথা বলি, তারপরে বিশ্লেষকদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। একটা ভিডিও আপনারা দেখেছেন, বেগম খালেদা জিয়া বেঁচে থাকাকালীন একটা কথা বলেছিল জামাত ইসলামকে পক্ষ নিয়ে, অর্থাৎ বেগম জিয়া যতদিন বেঁচে ছিল জামাত ইসলামকে সাথে নিয়ে কাজ করেছে এবং জামাত ইসলামকে খুবই ভালোবেসেছে। কিন্তু ইদানিং সেটা উল্টো দেখছি আমরা। যদিও জনাব তারেক রহমান জামাত ইসলামকে যে ভালোবাসে না তা না, ভালোবাসে, কিন্তু রাজনৈতিক দল হিসাবে অনেক সময় দেখা যায় কিছু কিছু ডায়লগ দেয় যেটা আসলে আমরা শুনতে রাজি না বলতেই পারে। যেহেতু তারা আম্মা জামাত ইসলামকে সাথে নিয়ে কাজ করেছে, মানে গুপ্ত বলে, সেহেতু এই ডায়লগটা শুনতে আমরা রাজি না। কেননা তার আম্মা যদি জামাত ইসলামের সাথে কাজ না করতো তাহলে কথাটা বলতো, মেনে নিতাম। কিন্তু তার আম্মা যেহেতু কাজ করেছে, তাহলে তার মা তো দেশ কিভাবে চালিয়েছে এটা সবাই ভালো করে জানে। আজ পর্যন্ত মানুষ বলে
হ্যাঁ, আজ পর্যন্ত মানুষ বলে তো ভালোই তো করেছে, যার কারণে তার আম্মাকে সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে ভাই। জামাত ইসলামেরও ভালোবাসে, বিএনপির তো ভালোবাসবেই। এখন জনাব তারেক রহমান যেহেতু গুপ্ত গুপ্ত শব্দ এটা নিয়ে ভাইরাল হয়েছে, এটা কিন্তু আসলে ঠিক না, যেহেতু তার আম্মার একটা ভিডিও দেখলেন। আচ্ছা, এবার আসুন আর একটা বিষয় নিয়ে, এটা না বললেই নয়, গোটা বাংলাদেশে এখন এমন অবস্থা তৈরি হয়েছে, এটা আসলে দেশকে ধ্বংস করতে এটাই যথেষ্ট। পীরজাদা হানজালা এমপি তিনি কিন্তু একটা বক্তব্য দিয়েছে, আপনারা দেখেছেন, যে মাদক নিয়ন্ত্রণ করার জন্য তিনি এতই প্রচেষ্টা চালাচ্ছে, একদিক দিয়ে ধরে ধরে জেলখানায় দেয়, অন্যদিক দিয়ে বের হয়ে আসে, এবং আইনমন্ত্রীকে সরাসরি উদ্দেশ্য করে বলেছে এটার ব্যবস্থা করুন, এটার কঠিন শাস্তির ব্যবস্থা করুন, তা না হলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। আমি এর সাথে একমত, কেননা আমি যে এলাকায় বসবাস করি সিরাজগঞ্জে, আমাদের এখানে ওই একই পরিস্থিতি, প্রচন্ড পরিমাণে এই মাদকের সাথে জড়িয়ে পড়ছে যুব সমাজ, যার কারণে চুরি বাড়ছে, যার কারণে ধর্ষণ বাড়ছে, যার কারণে ডাকাতি বাড়ছে, যার কারণে রাহাজানি বাড়ছে, যার কারণে রাস্তায় যে কোনো সময় যে কোনো মানুষকে কিছু সামান্য টাকার বিনিময়ে হত্যা বাড়ছে। কারণ একটা মানুষ যখন মাদক খায়, মাদক সেবন করে, তখন তার ভিতরে হিতাহিত কোনো জ্ঞান থাকে না। তো এটা যদি নির্মূল করতে না পারে আইনমন্ত্রী, তাহলে আইনমন্ত্রীর থাকার সে না থাকা ভালো। যাই হোক দর্শক, কথাটা আবার চলুন আমরা মূল নিউজে চলে যাই। আরো বিস্তারিত রয়েছে অনেক গোপন গোপন কিছু কথা। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। পুষি নিয়ে এই খেলা আসলে আপনি কিভাবে দেখছেন, যে আপনি ভিডিও দেখেছেন যে ওরা একদম মানে জিরো লাইনে চলে আসে, ওরা জিরো লাইনে চলে আসে এবং ওদের দেশের নাগরিকদেরকে, মুসলমানদেরকে নির্বিচারে আমাদের ছেলে ফেলে পাঠিয়ে দিতে চায়, কোনো আন্তর্জাতিক আইন কানুন মানে না। আপনি বিষয়টি কিভাবে দেখছেন এবং আমাদের সরকার আসলে সঠিক কাজ করতেছে কিনা? শুনতেছি যে আমি আপনাকে দুইজন বিখ্যাত মুসলিম মহিলা সাংবাদিকের কথা বলি। একজন হচ্ছে আরফা শিরওয়ানি, আরেকজনের নাম আমি ভুলে গেছি, গাজ্জালা ওয়াহাব, সামথিং লাইক ওয়াহাব নামটা আছে মনে। এরা হচ্ছে মুসলমানদের ধরেন সর্ব উৎকৃষ্ট ফ্যামিলির বা একটা উচ্চ একটা বর্ণের, মানে উচ্চ বংশের বা লেখাপড়ায় ধন দৌলতে, তাদের দুজনের আমি আপনার কাছে পাঠাবো। তাদের দুজনের একজন হচ্ছে দি ওয়ারের আপনার এডিটর, আরেকজন হচ্ছে দি ফোর্স ম্যাগাজিনের এডিটর, বিখ্যাত দুইটা পত্রিকা। এই মিস ওয়াহাব এবং মিস শিরওয়ানি তারা বলছে যে আমি দিল্লিতে বের হওয়া আমার মতো, আমি শালীন পোশাক পরি, আমি হিজাব করি না, মানে শিরওয়ানি একটা বলতেছে, একটা আমি নর্মালি সালোয়ার কামিজ পরে আমি বের হই, শুধুমাত্র আমার নাম মুসলমান বলে আমি এখন আমার জীবনের শঙ্কা যে কোনো সময় হতে পারে বলে আমি মনে করি। ফরগেট অ্যাবাউট কমন মুসলিম পিপল। আপনি জানেন আমার কষ্ট লাগে, সব মানুষ, আমি হিন্দু মুসলমান বুদ্ধের সঙ্গে ভাগ করি। আমি একবার বোম্বে গেছিলাম, আপনি জানেন পৃথিবীর সবচেয়ে বড় ইসলাম হচ্ছে বোম্বেতে, 1 কোটি মানুষ থাকে সেই ইসলামে। আপনি জানেন যে সেখানে 90% মুসলমান। আপনি নিশ্চয়ই বিখ্যাত সেই অস্কার পাওয়া ফিল্মের কথা মনে হয়, স্লামডগ মিলিয়নিয়ার, সেখানে আয়েশা নামে যে মেয়েটা, সেটা হচ্ছে বোম্বের স্লামডগ মিলিয়নিয়ারের একটা বস্তির একটা মেয়ে। তো আমি যখন বোম্বেতে গেছিলাম, আমি আমার গাড়ির ড্রাইভারকে বললাম যে তুমি একটু ইয়ে দিয়ে যাও তো, এই যে ইসলামে যাও তো। কয় স্যার আপনি ইসলামে যাবেন, চান কেন? আই ওয়ান্ট টু গো, তুমি শুধু গাড়িটা চালাই যাবো, আমি নামবো না। ইসলাম কি একটা ইসলাম নাকি আরো অনেক? একটা বড় ইসলাম অনেক আছে, একটাতে 1 কোটি লোক থাকে। আই এম টকিং অ্যাবাউট 2005। আমি এখন জানি না, একটা বস্তিতে 1 কোটি লোক থাকে, একটা বস্তিতে 1 কোটি লোক, যার 90% হচ্ছে গরিব মুসলমান। আচ্ছা শুনুন, আমি কেন বলতেছি কথাটা। আপনি যে বললেন যে পুশব্যাক, এই শয়তানি, এই যে কমিউনাল, এই দেশটার 35% লোক। কালকে আমার ছেলে আমাকে বলতেছে, হি ইজ 18 ইয়ার্স ওল্ড, আমাকে বলছে বাবা আমি এখন একটা জিনিস দেখলাম যে স্যানিটারি বাংলাদেশের এখনো 0.70% মানুষ স্যানিটারি পায় না। ভারতের 15% মানুষ, মিনস 35 কোটি মানুষ এখনো রাস্তাঘাটে পায়খানা প্রস্রাব করে। আপনি দেখেন, মানে এটা হচ্ছে জাতিসংঘের রিপোর্ট, আমার রিপোর্ট না। আচ্ছা, এই দেশটা কমিউনাল ডিসহারমোনি করে ভোটে জিতে, এবং এই যে শুভেন্দু অধিকারী নামে এই বদমাস, এবং হিমন্ত বিশ্ব শর্মা নামে আরেক বদমাস হচ্ছে আসামে, এবং আরেক কুলাঙ্গার হচ্ছে উত্তরপ্রদেশে, এই যে যোগী আদিত্যনাথ। আপনি জানেন যে উত্তরপ্রদেশে মুসলমানের সংখ্যা হচ্ছে 30%। আপনি জানেন সেখানে, আমি কিন্তু এগুলো সব আমার কথা না, এগুলো আমি ভারতীয় মিডিয়ার কথা বলি। আমি বাংলাদেশের মিডিয়া হইলে বলবো যে আমি আপনাকে নাম ধরে বলতে পারি, দি ওয়ার, ফোর্স ম্যাগাজিন, অনিকেত চট্টোপাধ্যায়, কলকাতা টিভি, এদের রিপোর্ট আমি প্রতিটা ডকুমেন্ট আপনাকে দিতে পারবো যে কিভাবে ভারত একটা দেশ, এটা ডিসইন্টিগ্রেট হবে। ওবামার কথা এটা সত্য হবে, কারণ আপনি যদি মানুষকে এইভাবে নির্যাতন করেন, এইভাবে আজকাল এই যুগে 2026 সালের এই যুগে যদি আপনি মানে মুসলমানদেরকে এইভাবে ট্রিট করেন, খ্রিস্টানদেরকে, দলিতদেরকে এবং লো কাস্ট হিন্দুদেরকে, আপনি কাউকে বাদ নাই, এরা কোনো মানুষ মনে করে না। এই যে শুভেন্দু অধিকারীর মতো একটা রাজ্যের, পশ্চিমবঙ্গের সে এখন মুখ্যমন্ত্রী হয়েছে, যেভাবে হয়েছে 91 লাখ মুসলমানের ভোটার বাদ দিয়ে আপনার করছে, এগুলো তো অনেক ইতিহাস, এগুলো তাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু এই যে আমাদের সাথে সম্পর্ক, যে কথাটা বলতে গিয়ে আমরা একটা কথা বলতেছি, এই ভারত আসলে কি চায়? ভারত কি চায়? হু ইউ আর?
তোমার সাথে আমার সম্পর্ক কি? তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে তুমি আমার নেইবর, তোমার স্বার্থ তুমি দেখবো, আমার স্বার্থ আমি দেখবো। যদি আমাদের সাথে স্বার্থের দ্বন্দ্ব হয় আমরা বসবো, কথা বলবো। আজকে আমার সীমান্তে একটা লোক মারা যাবে কেন? তুমি কে আমার মানুষকে গুলি করার? পৃথিবীর কোন সীমান্তে মানুষ গুলি করে হত্যা করে? বর্বর, অসভ্য, বেয়াদব, দাম্ভিক এই কমিউনাল বদমাইশ ছাড়া কেউ এগুলো করে? আমাদের বিজিবিকে, বিডিআর আবার নাম পরিবর্তন, আমি বিজিবি বলতেই চাই, বিজিবি নামটাই আমার মুখে আমার ভালো লাগে না। আমাদের বিডিআর, আমি বলবো আমার একটা লোক মারলে পাল্টা গুলি চালাইতে হবে। এখন আমাদের বিডিআর এখন অবস্থান নিছে কি কারণে? মুসলমানদেরকে পুশিং করবা, ঠিক আছে? আসাম, ত্রিপুরা দিয়ে দাও আমাদেরকে, মুসলমান 25 কোটি মুসলমানদেরকে আমাদেরকে দিয়ে দাও, আমরা মুসলমানদেরকে নিয়ে আসবো। কি কারণে? আপনি জানেন আসামের, আপনার বাড়ি তো সিলেট, আপনার সিলেটের পাশে 40% মুসলমান, একজন সংসদ সদস্য, বিধায়ক নাই। বিজেপির সারা ভারতবর্ষে যেখানে 15% বলা হচ্ছে মুসলমান বা 25 কোটি মুসলমান, একজন সংসদ সদস্য মানে লোকসভার সদস্য এই বিজেপির নাই। কেন? এটা কি রে ভাই? সেদিন ওই যে সুচন্দ্রিমা পাল, ওই আপনার কলকাতা টিভির, সে একটা হিসাব দিল, ভারতের একজন বিচারপতি মুসলমান নাই, ভারতের 100 কতজন সচিবের মধ্যে 2 জন নাকি সচিব আছে, ভারতের কোন লেভেল মানে ব্রিগেডিয়ার লেভেলের উপরে কোনো নাই, বিজেপির মন্ত্রিসভায়, লোকসভায় কোনো নাই, বিজেপির রাজ্যসভায় একজন মুসলমান নাই। মানে একটা হিসাব দিয়ে আমি বেকুব হয়ে গেলাম যে ভারত আসলে কোথায় যাচ্ছে। এই যে আপনি বলতেছেন তারা আমাদেরকে মনে করে আমরা মানে কি বলবো, বিহার, আমি একটা ইয়ে পড়ছিলাম যে ভারতের বিহার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পিছিয়ে পড়া রাজ্য। তারা মনে করে আমরা ভারতের বিহারের মতো একটা জঙ্গলি অশিক্ষিত দেশ, কিন্তু তারা জানে না যে তাদের 35 কোটি মানুষ এখন রাস্তাঘাটে পায়খানা করে। এই জন্য অমর্ত্য সেন তার বিখ্যাত বই এই পভার্টি অ্যান্ড ফেমিন, এটার বাংলাও আছে, দারিদ্র এবং ফেমিনের বাংলা কি? দুর্ভিক্ষ। এই বইতে উনি লিখছে, প্লিজ আমার দর্শক যারা শুনছেন আপনারা পড়তে পারেন, আমাদের বাংলাদেশের ঢাকার যে অধিবাসী অমর্ত্য সেন, নোবেল পুরস্কার বিজয়ী, উনি বলছেন যে তোমরা রকেট না বানাইয়া আগে টয়লেট বানাও, তোমার মানুষগুলোকে আগে ভালো টয়লেট। আমি তো শুনছি যে যদি বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হতো তাহলে এটা হতো ভারতের সবচেয়ে ধনী রাজ্য, যেটা শুধু নাকি মহারাষ্ট্রের সঙ্গে তুলনা করা যেত, আর বাকি সবই না, আমরা বুঝছিলাম। না, আমরা তো মিশন ভাই, এটা তো কোনো গল্প না, আমরা ছিলাম পৃথিবীর সবচেয়ে ধনী দেশ বাংলা। আপনি জানেন নবাব সিরাজউদ্দৌলাকে স্বাধীন নবাব কেন বলা হইতো? মোগল সম্রাট বলছে তুমি আমাকে এত টাকা দাও, আলিবর্দী খান, মুর্শিদ কুলি খান থেকে শুরু করে যে বাংলা শত শত বছর ধরে সবচেয়ে ধনী প্রভিন্স ছিল আপনার মোগলদের থেকে, সুলতানদের আমল থেকে। কেন? সুজলা সুফলা শস্য শ্যামলা আসছে, তখন তো শস্য ছাড়া আর কিছু ছিল না। এই দেশটা তো সবচেয়ে উৎকৃষ্ট দেশ ছিল। আপনি জানেন এই যে এখন বিল গেটস, ইলন মাস্কের কথা বলা হয় না, হায়দ্রাবাদের নিজাম 150 বছর ধরে পৃথিবীর রিচেস্ট পার্সন ছিল। 62 সালে যখন চীনের সাথে যুদ্ধ হয় কত টন স্বর্ণ দিছে আপনি জানেন? হায়দ্রাবাদের নিজাম 65 টন। তো হায়দ্রাবাদের নিজাম ছিল 150 বছরের রিচেস্ট পার্সন ইন দ্য হোল ওয়ার্ল্ড। এবং সম্রাট আওরঙ্গজেবের আমলে থেকে শুরু করে ব্রিটিশরা যতদিন পর্যন্ত অকুপাই করে নাই ততদিন গোটা পৃথিবীর 25% জিডিপি ছিল ভারতের, এবং সেখানে সবচেয়ে বেশি জিডিপি প্রোভাইড করছে বেঙ্গল। আমরা তো গর্ব করতেই পারি। এবং আজকে ভারতের জিডিপি ওয়ার্ল্ডে কত জানেন? 2% না। এই যে মুসলমানদেরকে এরকম করে, মুসলমানরা ভারতের থেকে 1 টাকা মোগলরা নিয়ে গেছে, 1 টাকা নিয়ে যায় নাই, সব ভারতবর্ষে ইনভেস্ট করছে। 25%। এগুলো তো আমার গল্প না, এটা শশী থারুর, আপনি জানেন শশী থারুর ভারতের একজন অত্যন্ত, আমি পছন্দ করি তার বক্তৃতা, আমি শুনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বক্তৃতায় ব্রিটিশদেরকে আক্রমণ করতে গিয়ে উনি বলেছিলেন যে দেখো তোমরা যদি আমাদের টাকা ফেরত দিতে চাও, ব্রিটেন বিক্রি করেও দিতে পারবে না, তবে আমি চাই তোমরা প্রতি বছর 1 পাউন্ড মানে আমাদেরকে ফেরত দাও, 1 পাউন্ড করে ফেরত দাও, যে আমাদের থেকে তোমরা চুরি করে আসছিলে। তো এখানকার মেজর টাকা উনি ওখানে বলছে ঢাকার মুসলিম এবং মুর্শিদাবাদের মুসলিম যে আপনার ব্রিটেনে পাচার করা হইতো, সেগুলোর মূল্য মানে অমূল্য সম্পদ আমাদের, এবং তাদের হাত কেটে দেওয়া হইতো যারা আর বানাইতে না পারে। তো এই যে আপনাকে যে কথাগুলো বললাম, আমরা রিচেস্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড, এবং পুরো ভারত মানে আজকের বাংলাদেশ, পাকিস্তান, ভারত মিলে 25% জিডিপি ছিল পুরো ওয়ার্ল্ডের। সেই ভারত এই যে স্বাধীনতার পরে তারা এখনো 2% জিডিপি ওয়ার্ল্ডের করতে পারে নাই। তাদের লজ্জা হওয়া উচিত। এই মুসলমান শাসকদের, মোগল এবং সুলতান নবাবদের সালাম করে তাদের থেকে শেখা উচিত। আজকে তারা ড্রেস পরে, তারা যে খায়, তারা যে চলে, তাদের যে আচরণ, সব হুবহু শেখ হাসিনার পথে হাঁটছে সালাউদ্দিন আহমেদ। তাহলে পরিণতিও শেখ হাসিনার মতো হবে। দর্শক, রাজনীতিতে বিরাট কিছু ঘটনা ঘটে গেছে যেটা অনেকে টের পাননি, এবং এটা নিয়ে তোলপাড় হওয়ার কথা কিন্তু তোলপাড় হয়নি, সামনে হবে। শেখ হাসিনা সবচেয়ে বড় ভুল করেছেন অসম্ভবকে সম্ভব করতে যে। বর্তমান একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষতার এই যুগে, এমনকি সভ্যতার সর্বোচ্চ উৎকর্ষতার এই যুগে সোশ্যাল মিডিয়া এটা সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ মিরাকেল। এই সোশ্যাল মিডিয়া এটা কন্ট্রোল করা যায় না, এটা স্বতঃস্ফূর্তভাবে মানুষ ব্যবহার করে, এবং এটা রিয়ালিটি। এবং সোশ্যাল মিডিয়া এটা মানুষের রক্তে মাংসে মিশে গেছে। এটা সেই ইরান, উত্তর কোরিয়ার মতো হলে ভিন্ন কথা, কিন্তু বাংলাদেশের মতো কোনো ফ্রি সোসাইটিতে, কোনো গণতান্ত্রিক সমাজে সোশ্যাল মিডিয়া থেকে জনগণকে বঞ্চিত করা যায় না। জাস্ট আপনারা দেখেছেন জুলাই আন্দোলনে হাসিনা ফেসবুক, ইন্টারনেট বন্ধ করে রেখেছিল, তার ফল কি হয়েছিল? মানুষ ঘরে বসে
তখন ফিজিক্যাল এক্সারসাইজ করেছিল, যেহেতু সোশ্যাল মিডিয়া বন্ধ, ইন্টারনেট বন্ধ, যোগাযোগ করতে পারছে না, বাইরে বের হতে পারছে না, অতএব ব্যায়াম করে শক্তি অর্জন করেছে যে ইন্টারনেট খুললেই শেখ হাসিনার বিরুদ্ধে নামবো। আওয়ামী লীগের লোকজন প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে, এমনকি আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে তখনই। যেহেতু এটা রক্তে মাংসে মিশে গেছে এই সোশ্যাল মিডিয়া, এটা নিয়ন্ত্রণ করা যায় না। হ্যাঁ, এখানে ভালো দিক আছে, খারাপ দিক আছে। মানে বিষয়টা এরকম, আগে বুঝুন সালাউদ্দিন আহমেদ কি আকাম ঘটিয়েছে, আমি আসছি সেদিকে। যেমন পর্দার বিধান, এমন না যে আপনি সরাসরি কোনো বেগানা নারীকে দেখতে পারবেন, দেখে মজা নিতে পারবেন, সমস্যা নাই, আর টেলিভিশন স্ক্রিনে দেখলে তখন এটা হারাম হবে। আমাদের দেশের এক সাইড হুজুরদের ফটো এরকম, যে এমনিতে নারীদের সে হুজুরও দেখে, রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, বিমানে, সমস্যা নেই, সে কথা বলে হুজুরের কাছ থেকে, সেই বেগানা নারীর কাছ থেকে পণ্য কিনে, বেগানা নারী আর হোস্টেজ, তাকে দেখে কোনো সমস্যা নেই, ওটার বিরুদ্ধে ফটো নেই। কিন্তু টিভিতে দেখা যাবে না, মনে হয় যেন স্ক্রিনে দেখতে ডাবল পাবে, এরকম একটা কথা না। কিন্তু বাস্তবে হচ্ছে যে সরাসরি যে জিনিস দেখা যাবে না, স্ক্রিনেও সেটা দেখা যাবে না, টিভিতেও সেটা দেখা যাবে না, সরাসরি যা দেখা যাবে টিভিতেও সেটা দেখা যাবে। এটা হচ্ছে সিম্পল মাসালা। এরকম সোশ্যাল মিডিয়ায় বা আমাদের দৈনন্দিন জীবনে কিছু মানুষ গালি দেয়, গালিটা মুখ থেকে দেয়, দেওয়ার পরে ওটা ছড়িয়ে যায়, অনেকে শুনে, মুখ থেকে বের হলে তো এটা ফেরানো যায় না। এরকম আবার কাউকে কেউ মেরে ফেলে, কাউকে একটা আঘাত করে ফেলে, এটা দৈনন্দিন জীবনে একটা বাস্তবতা। আঘাতটা করে ফেলে তো সেটা ফেরানো যায় না। সোশ্যাল মিডিয়াও সেম, কিছু আঘাত কেউ মাঝে মাঝে করে ফেলে, মাঝে মাঝে কেউ একটা বুলিং বা কেউ একটা গালি অথবা একটা অশ্লীল কথা বলে ফেলে, ওইটা ফেরানো যায়, ওটার কিছু নেগেটিভ ইম্প্যাক্ট হয়। এটাই দুনিয়া, এটাকে আপনাকে মানতে হবে, এটা এথিক্স শেখাতে হবে মানুষকে। বাস্তব জীবনে যেরকম গালি দেওয়া উচিত না, সোশ্যাল মিডিয়া দেওয়া উচিত না। বাস্তব জীবনে একটা নিয়ন্ত্রণের কোনো খবর নাই, বাস্তব জীবনে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, ওইটা মেনে নেন। বাস্তব জীবনে বিএনপির সন্ত্রাসীরা যে পরিমাণ এফটিজিং করে, মানুষকে ডিস্টার্ব করে, মানুষকে হুমকি নামকি দেয়, ওইটা নিয়ে আপনার কনসার্ন নাই। আপনি ফেসবুকের বা সোশ্যাল মিডিয়ার কিছু গালাগালি বা বুলিং, কিছু অসৎ লোক যেটা করে, আপনি সেটা নিয়ন্ত্রণ করতে আপনার মাথা খারাপ হয়ে গেছে, সেটা নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন। এটা সালাউদ্দিন আহমেদ করতে যাচ্ছে। সালাউদ্দিন আহমেদ বলছেন ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান আইনে নেই, তবে যাতে ফেসবুক বা মেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, কোনো কন্টেন্ট সরাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সরাতে বাধ্য করা যায়, আমরা এই বিষয়ে আইন করবো। মানে ফেসবুক সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের আইন করতে চাচ্ছে। এটা নিয়ন্ত্রণ করে, এটা আত্মবাদী। এটা নিয়ন্ত্রণ করতে গেলে এই নিয়ন্ত্রণ অপব্যবহার হবে। আপনি কি নিয়ন্ত্রণ করবেন? আপনি তো নিয়ন্ত্রণ করবেন আপনার বিরুদ্ধে যে রাজনৈতিক সমালোচনা, সেটা আপনার বিরুদ্ধে সমালোচনা হলে সেই কন্টেন্ট আপনি সরিয়ে দিতে বলবেন, আপনি সেই আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন। আপনি তো করবেন এগুলো নিয়ন্ত্রণের নামে, আপনার উদ্দেশ্য তো এটা। বাস্তব কথা হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ করা যায় না। দুনিয়ার বাস্তব জীবনে যেরকম কিছু আন্দোলন হয়, কেউ কিছু খারাপ কথা বলে, কিছু অঘটন ঘটিয়ে ফেলে, এখানে এরকম হতে পারে অ্যাক্সিডেন্ট, বাট উচিত না, কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। আর ফেসবুক, ইউটিউব বা এগুলোর একটা নিজস্ব অ্যালগোরিদম আছে। এখানে আপনি রাষ্ট্র হিসাবে কি উত্তর কোরিয়া হতে চান? সারা পৃথিবীতে ফেসবুকের যে নিয়ম যারা ইউরোপে চলে, তাদের কিছু আসে যায় না, আর আপনার সমস্যাটা কি? আপনি আপনার জনগণকে এথিক্স শিখান, ফেসবুকের প্রতি আপনার এত ক্ষোভ কেন? এই ক্ষোভ দেখাতে যে হাসিনা ফেসবুকের বিরুদ্ধে বলতে যেত, হাসিনা পতন হয়েছে, এবং এই ফেসবুক নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল হাসিনা, বারবার চেষ্টা করেছিল, সাইবার সিকিউরিটি আইন, অমুক তমুক, অনলাইনে জনগণের মতামত নিয়ন্ত্রণের জন্য কি ভয়াবহ নিপীড়নমূলক আইন চানা করেছিল হাসিনা। আপনি তো সেই হাসিনার পথে হাঁটছেন। এখানে ফেসবুকের কথাই যদি বলি, ইউটিউবের কথা বাদ দিই, ফেসবুকের একটা নিজস্ব কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে, যেটা অত্যন্ত স্মার্ট এবং যথেষ্ট রুচিশীল এবং সভ্য। ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি খারাপ কিছু করতে পারবেন না। আপনি যদি কোনো সহিংসতার ভিডিও বা কোনো খারাপ কিছু প্রচার করেন, ওটা ফেসবুক কর্তৃপক্ষ এমনিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং উল্টোপাল্টা জিনিস করার কারণে কত ফেসবুক আইডি, কত মানুষের ফেসবুক আইডি নাই হয়ে গেছে। ফেসবুক কর্তৃপক্ষ নিজেরাই ব্যবস্থা নিয়েছে, এবং এটা একটা রোবোটিক অ্যালগোরিদমের মাধ্যমে অটোমেটিক্যালি চলে। আপনার সালাউদ্দিন আহমেদের তাদের কাছে চিঠি দেওয়ার কোনো দরকার নেই। অতএব ফেসবুকের নিজস্ব কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে যে কি করা যাবে না কি করা যাবে, সারা পৃথিবীর আইন কানুন মাথায় রেখে করা হয়েছে। নতুন ভাবে আপনার আলাদাভাবে ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো আইন করা দরকার নেই। এইটা করতে যাবেন মানে এটা আপনি হাসিনার স্টাইল ধরেছেন, এবং এর পরিণতি হবে হাসিনার মতো। এই কাজ সালাউদ্দিন আহমেদ করতে যাচ্ছে, মানে ফেসবুক নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। আপনারা যারা ফেসবুক চালান, আপনাদেরকেও মামলা দিয়ে জেলে ঢুকাবে, আর ফেসবুক কর্তৃপক্ষের তাদেরকেও ভোগানোর চেষ্টা করতেছে। মহা অঘটন, এটা মহাকাণ্ড, এটা করতে দেওয়া যাবে না। ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে, ইটস এনাফ। আপনি বরং বাস্তবে যে সামাজিক অপরাধ ঘটে ওইগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এআই কন্টেন্ট, ভুয়া, এগুলো ফেসবুক এমনিতেই ডিলিট করে যায়। একটা পদ্ধতি আছে, ফেসবুক একটা বিরাট প্রতিষ্ঠান, সেখানে আপনারটা অগ্রাধিকার ভিত্তিতে দিতে না, অটোমেটিক্যালি একটা রোবোটিক অ্যালগোরিদমের মাধ্যমে চলবে। গায়ের জড়িত বললে হবে না। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।